আপনার বাজেট 24,000 টাকা, তাহলে সেই ক্ষেত্রে ইনফিনিক্সের হট 15 প্রো প্লাস এই ফোনটা আপনার জন্য কিনা। যাদের আসলে হাইস্ট প্রায়োরিটি যে ডিসপ্লে এবং কার্ভ ডিসপ্লে লাগবে, স্লিম একটা ফোন কেনার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এই ফোনটা কেমন হবে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি এটা আনবক্সিং ভিডিও না দেখে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে বা আই বাটনের লিঙ্ক আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। যেহেতু এই ফোনের সবচেয়ে মেন পার্টই হচ্ছিল এটা ডিজাইন এবং হচ্ছিল এর যে ডিসপ্লে। সো প্রথমত হচ্ছিল এই ফোনটা কিন্তু আপনার হচ্ছিল একেবারে স্লিম একটা ফোন। আপনি যখন হাতে নেবেন দেখবেন যে একদমই মানে লাইট ওয়েট, যেহেতু এটা হচ্ছিল 162 গ্রামের একটা ফোন। সো হাতে ধরার পরে যেহেতু কার্ভ ডিসপ্লে, সেক্ষেত্রে দেখা গেছে হাতে ধরার পরে আরো বেশি মানে লাইট ওয়েট মনে হয়, মানে 162 গ্রাম সেটাও মনে হয় না। এর থিকনেস কিন্তু হচ্ছিল 6.8 মিলিমিটার, বাট যেহেতু এটা কার্ভ ডিসপ্লে, সো সেই ক্ষেত্রে দেখার ক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন যে আরো বেশি স্লিম মনে হচ্ছে দেখে। ডিজাইনটা যদি আপনি দেখেন যে পিছনের সাইডে কিন্তু আপনার হচ্ছিল একটু গতানুগতিক যে ডিজাইনগুলো আমরা এতদিন ধরে দেখছি, এটা থেকে বের হয়ে এসে নতুন একটা ডিজাইন কিন্তু দিয়েছে। এবং এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরা লেআউটটা এবং হচ্ছিল ডিজাইনটা অনেক বেশি স্লিম মনে হয়। এবং কি দেখা গেছে যে এটার যে কালার, আপনি আসলে বাংলাদেশে 3টা কালারে পেয়ে যাবেন। তার মধ্যে আমাদের হাতে যেটা আছে টাইটানিয়াম গ্রে, অনেকেই দেখে মনে হচ্ছিল যে পিছনের সাইডটা পুরোটা হয়তো বা আপনার হচ্ছিল মেটাল, বাট এটা আসলে প্লাস্টিক। তারপরও দেখতে আসলে কোনোভাবেই চিপ ফিল হচ্ছিল না। এছাড়াও কিন্তু আপনি আসলে আরো 2টা কালারে পাবেন, একটা হচ্ছে স্লিক ব্ল্যাক আর একটা হচ্ছে ড্রিমি পার্পল। সো আমার কাছে মনে হচ্ছে যে ডিজাইনটা আসলে অনেকের কাছে ভালো লাগবে, আপনি হয়তো বা পাওয়ার বাটনটা ইজিলি রিচ করতে পারবেন। এই ক্ষেত্রে মানে আমার মতো যদি হ্যান্ড হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভলিউম আপ ডাউনের ক্ষেত্রে একটু আপনার হাতটাকে পজিশন চেঞ্জ করতে হচ্ছে। ডিসপ্লের ক্ষেত্রে এর মধ্যে ইউজ করেছে 6.78 ইঞ্চের আপনার হচ্ছে অ্যামোলেড 3D কার্ভ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ, 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইট যেতে পারে। আউটডোর ভিজিবিলিটিতে আপনাকে আসলে প্যারা দিবে না, বিকজ হচ্ছে এটা মানে যে ডিসপ্লে আছে সেটা কিন্তু মোটামুটি ভালোই ব্রাইট বলা যায়। এবং যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, অলওয়েজ অন ডিসপ্লে তো থাকছে। এছাড়া দেখা গেছে যে আপনার এই টাচ রেসপন্সরটাও আমার কাছে ভালো মনে হয়েছে, এবং দেখা গেছে যে মিস টাচগুলো হচ্ছে না বললেই চলে। সো ডেইলি ইউজের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি আসলে এর যে ডিসপ্লে আছে সেটা নিয়ে মোটামুটি সন্তুষ্ট থাকবেন। কন্টেন্ট আপনি ওয়াচ করেন, তাহলে সেই ক্ষেত্রে এটার মধ্যে একটা ভালো কালার রিপ্রোডাকশন পাবেন। এছাড়াও যেহেতু পাঞ্চ হোল যে ভেজেল আছে, ভেজেলটাতে ক্ষেত্রে আমরা একটু ভালো করে খেয়াল করে দেখলাম যে এই ভেজেলটা কিন্তু অনেকটাই আপনার হচ্ছিল ন্যারো ভেজেল, এবং দেখতে অনেকটা স্টাইলিশ, এবং আপনাকে কোনোভাবেই সস্তা টাইপের কোনো ফোন ফিল দিবে না। একটু প্রিমিয়াম ক্যাটাগরির দিকে থাকবে লুকের ক্ষেত্রে এবং হচ্ছে যে ডিসপ্লে আছে সেটার ক্ষেত্রে। এছাড়াও সাউন্ড যেহেতু JBL এর ডিজাইন করা, সো সেই ক্ষেত্রে স্টুডিও আপনি যেহেতু স্পিকার পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি আসলে একটা বেটার সাউন্ড পাবেন। পাবলিশ করছি, এর সাথে আসলে কম্পেয়ার করার মতো অন্য কোনো ফোন এই প্রাইস পয়েন্টে আপাতত নাই। এই স্মার্টফোনের আজকে আমরা আসলে আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন দিব। এই ক্ষেত্রে 80% পর্যন্ত সাউন্ডটা আমার কাছে মনে হচ্ছে যে লাউড অ্যান্ড ক্লিয়ার। আর 80%-এর উপরে যখন আপনি আসলে ভলিউমটা একটু বাড়াবেন, সেই ক্ষেত্রে কিছু কিছু মানে সং বা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে একটু ডিস্টরশন ফিল হতে পারে। বাট আমার কাছে মনে হচ্ছে 80% বা 85% পর্যন্ত ভলিউমে এটা একটা পারফেক্ট রেজাল্ট দিচ্ছিল। এবং এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সেটা কিন্তু মোটামুটি ফাস্টই বলা যায়, যেহেতু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং হচ্ছে আপনি ফেস আনলকও কাজ করতেছিল। যেহেতু কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন আছে, সো নাইস টাচ বলা যায়। এছাড়া আপনি এর মধ্যে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন না, ডুয়েল সিম ইউজ করতে পারবেন, সাথে হচ্ছে একটা মাইক্রো এসডি কার্ডও ইউজ করতে পারবেন। সো স্টোরেজ নিয়ে আপনার আসলে কোনো ঝামেলা হবে না। এর মধ্যে ইউজ করা হয়েছে Helio G100 প্রসেসর, যেটা আসলে আপনি এর যে 15 প্রো ভ্যারিয়েন্ট আছে সেটা তো সেম প্রসেসর ইউজ করা হয়েছে। 8GB ডেডিকেটেড RAM এবং 256GB আপনার হচ্ছে স্টোরেজ পাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনি আসলে মাল্টিটাস্কিংও করতে পারবেন। মনে করেন 6টা-7টা অ্যাপ আপনি অন করে আসলে একটা থেকে আরেকটা ভালোই সুইচ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। এছাড়াও ডেইলি টাস্কিংয়ে যত ধরনের কাজ আছে, যেমন হচ্ছে আপনার কন্টেন্ট ওয়াচ করা বা মুভি টুভি দেখা বা এই টাইপের কাজগুলো করা বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এই প্রসেসরের মাধ্যমে কিন্তু আপনি আসলে ম্যাক্সিমাম গেমগুলোই খেলতে পারবেন। আমরা টুকটাক গেমগুলো খেলে দেখছি। সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে রেজাল্ট আমরা কিন্তু ভালো পেয়েছি। মোটামুটি আপনি আসলে হাই রেজুলেশনে খেলতে পারবেন বা দেখা যাচ্ছে মিডিয়াম সেটিংসও খেলতে পারবেন, কিছু কিছু গেমসের উপর ডিপেন্ড করে। সো আমরা আসলে টুকটাক গেম খেলি, সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে যে স্মুথ একটা রেজাল্ট দিচ্ছিল। যেহেতু আপনার হচ্ছে 120 হার্টজের একটা ডিসপ্লে, সাথে হচ্ছিল টাচ রেসপন্সও ভালো, এবং দেখা গেছে যে গেমিংয়ের ক্ষেত্রে তেমন একটা হিট আমি পাইনি। একটু হিট হয়, যেটা আসলে কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে মেনে নিতে হবে, বাট আমার কাছে মনে হচ্ছে স্মুথ রানিং করতেছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে ইউজ করা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যার সাথে এলইডি ফ্ল্যাশ পাচ্ছেন। সো ইনডোর কন্ডিশনে এবং আউটডোর কন্ডিশনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট পাচ্ছিলাম, যদিও একটু ব্রাইট করে ফেলে, বাট এজ ডিটেকশন বলেন বা মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি টাইপ আপনি আসলে পিকচার পাবেন। ন্যাচারাল থেকে একটু ডিফারেন্ট, বাট আমার কাছে মনে হয় যে কাজ চালানোর মতো এই প্রাইস রেঞ্জের নর্মাল যে ক্যামেরাগুলো থাকে, যে 50 প্রো আছে সেটার মতোই আসলে পারফরমেন্স পাচ্ছিলাম। আর ব্যাকে থাকতেছিল 3 ক্যামেরা সেটআপ, তার মধ্যে মেইন ক্যামেরা হচ্ছিল 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন হচ্ছিল আপনার 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং, অ্যান্ড আরেকটা হচ্ছিল আনসার্টিফাইড ক্যামেরা, যে আউটডোরে মোটামুটি
ভালো মানে ছবি তুলতে পারবেন, এটা লাইটিং কন্ডিশনের উপর ডিপেন্ড করে, বাট ডিটেলস একটু কম আসতেছিল আমার কাছে মনে হয়েছে। এক্ষেত্রে ইনফিনিক্স কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছিল, ডে অ্যান্ড নাইটের ক্ষেত্রে অটোমেটিক সুইচ হয়ে যাচ্ছিল। সো সেই ক্ষেত্রে আপনাকে বারবার আসলে মুড চেঞ্জ করতে হয় না। আপনি দেখা গেছে যে নাইট মুডে মানে জাস্ট হচ্ছে আপনি ক্যামেরা নেবেন, ছবি তুলবেন, এভাবে করে তুলতে পারবেন। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনি কীভাবে পিকচার তুলতেছেন। বাট আমার কাছে মনে হচ্ছে এই প্রাইস রেঞ্জে যে ক্যামেরাগুলো নর্মালি আসলে ফোনের মধ্যে পাওয়া যায় সবগুলোর ক্যামেরায় মোটামুটি সিমিলারই মনে হয়, কিন্তু আপনি এর মধ্যে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ আপনি আসলে পিকচার তুলতে পারবেন এবং সেলফি ক্যামেরাটা তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দিচ্ছিল। কার্ভ হওয়া সত্ত্বেও এবং কি আপনার হচ্ছে এত লাইট ওয়েট হওয়া সত্ত্বেও এর মধ্যে কিন্তু 5000 mAh আপনি আসলে ব্যাটারি পাচ্ছেন, যেটা আপনি আসলে 3টা মোডে চার্জ দিতে পারবেন। একটা হচ্ছে হাইপার মোড, যেটার মাধ্যমে আপনি আসলে মানে 1% টু 50% করতে পারবেন 26 মিনিট, অ্যারাউন্ড আপনি আসলে 30 মিনিট ধরে নেন। এছাড়াও আছে স্মার্ট মোড, যেখানে ব্যালেন্স করে অটোমেটিক আপনার ফোন আপনার মতো করে সেট করে এটা টেম্পারেচার কন্ট্রোল করে আপনার হচ্ছে চার্জ দিবে। আর আরেকটা হচ্ছে লো টেম্পারেচার মোড, সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে হিটটা হয় সেটা থেকে 3 ডিগ্রি কম হিট জেনারেট করে আপনার হচ্ছে চার্জ হবে। বাইপাস মোড থাকার কারণে দেখা গেছে যে আপনি আসলে গেম খেলতেছেন কিন্তু চার্জ আপনার হচ্ছে কম আছে। সো আপনি সেই ক্ষেত্রে যখন আপনি চার্জের সাথে কানেক্ট করে ইউজ করবেন তখন সরাসরি আপনার ব্যাটারি চার্জ না হয়ে ওই আপনার যে অ্যাডাপ্টার আছে সেটার মাধ্যমে কিন্তু আপনার ফোনটা চালাতে পারবেন। সো এই ক্ষেত্রে দেখা গেছে আপনার ফোনটা হিট না হয়ে আপনি অনায়াসে কিন্তু অনেকক্ষণ ধরে যদি গেম খেলতে চান সেটা করতে পারবেন, যদি এটা আসলে গেমিং ফোন না। তারপর আর ইউজের কথা যদি বলতে চাই, এটা আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি অপটিমাইজ, আপনি আসলে 1 ডে বা 1.5 ডে ইউজ করতে পারবেন। বাট এটা ডিপেন্ড করে আপনি আসলে ইউজের উপর, আপনি চাইলে নিজেও মানে খুব গেম টেম খেলে অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারেন। বাট ব্যাটারি ব্যাকআপ আমার কাছে মনে হচ্ছে বেটার বলা যায়, আর যেহেতু ফাস্ট চার্জিং থাকতেছে। এছাড়াও ইনফিনিক্স কিন্তু ক্লেম করতেছে এটা 4 ইয়ার প্লাস আপনার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ মানে আপনাকে ভালো দিবে, যেই টাইপের তারা ব্যাটারি ইউজ করছে। সেই ক্ষেত্রে যদি এটা আসলে তাদের ক্লেম 4 বছর তো আমরা ইউজ করতে পারতেছি না, সো যারা আসলে 4 বছর ধরে ইউজ করবেন তারা আসলে বলতে পারবেন যে এটা আসলে কেমন পারফর্ম করছে। বাট যেহেতু একটা বড় ক্লেম, সো আমার কাছে মনে হচ্ছে যে এটা অ্যাটলিস্ট আপনি আসলে অনেক দিন যাবত এটা থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এছাড়া আরেকটা বড় ক্লেম করতেছে, সেটা হচ্ছে 5 ইয়ার্স পর্যন্ত আপনি আসলে এই ফোনটা স্মুথলি ইউজ করতে পারবেন। সো আমার কাছে মনে হয় না যে বর্তমানে কেউ 5 ইয়ার্স পর্যন্ত একটা ফোন ইউজ করে। তারপরে যেহেতু ক্লেম করতেছে তার মানে হচ্ছে মোটামুটি একটা স্মুথ আপনি এক্সপিরিয়েন্স পেতে পারেন। ফিনিক্সের কিছু এআই ফাংশন পেয়ে যাবেন, যেমন হচ্ছে এআই গ্যালারি থেকে আপনি আসলে বা কোনো পিকচার তুললে সেটা থেকে আপনি কোনো এআইয়ের মাধ্যমে দেখা গেছে যে কোনো কিছু ইরেজ করতে পারবেন। আরও অনেক অপশন আছে, এআই আর্টস থেকে শুরু করে আরও কিছু অপশন পেয়ে যাবেন যেগুলো আপনি আসলে ডেইলি ইউজের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। সো এটা হচ্ছে এমন একটা ফোন যারা আসলে আপনার বাজেট 24,000 টাকার মধ্যে আপনি একটা গুড লুকিং ফোন চাচ্ছেন, মানে দেখতে খুব সুন্দর এবং কার্ভ ডিসপ্লে এবং কি আপনি হচ্ছে লাইট ওয়েট এবং আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার। এছাড়া দেখা গেছে যে ক্লিয়ার কল কোয়ালিটির যে অপশন আছে সেটা কিন্তু এখানের মধ্যে আছে, যেহেতু এর মধ্যে নয়েজ ক্যান্সেলেশন আছে। সো ডেইলি ইউজে যে কাজগুলো আছে সেগুলো করতে চান এবং মিডিয়া কনজিউম করতে চান, টুকটাক মাঝে মাঝে গেম খেলতে চান এবং হালকা পাতলা ছবি তুলতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। আর যদি আপনি আসলে স্লিম এবং এই ডিসপ্লে নিয়ে মাথা ব্যথা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে হট 50 প্রোটা নিতে পারেন। আপনার হচ্ছে মোটামুটি 4-5 হাজার টাকা বেঁচে যেতে পারে। আর যদি আপনার কাছে বাজেট ভালো থাকে, এই বাজেট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। এরপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই ফোনটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম। সো আজকে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ফোনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।